আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ফাইনালি আমি রাজকুমার মুভিটি দেখে ফেললাম। এই মুভি নিয়ে প্রচুর পজিটিভ রিভিউ পাচ্ছি। এতে কিছু নেগেটিভ রিভিউ ছিল। তো এই নেগেটিভ রিভিউ নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তো কেমন লাগলো আমার কাছে রাজকুমার মুভিটা? যদি আমি এক কথায় অ্যান্সার দিই, এক্সেপশনাল গুড এবং দুর্দান্ত একটি মুভি, যার প্রেজেন্টেশন ছিল দুর্দান্ত। তো প্রিয়তম মুভি দেখার পর আমাদের মাঝে যে এক্সপেকটেশনটা ক্রিয়েট হয়েছে, তো এই মুভিটা কি ফুলফিল করতে পারছে? আমার কাছে তো মনে হয় অবশ্যই পারছে। তো মুভির কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে আর কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি, এক এক করে সব কিছু নিয়ে বিশ্লেষণ করা হয়। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। বাই দ্য ওয়ে, যারা এখনও মুভিটি দেখেননি, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এটা আপনার মুভি দেখার নির্বাচন করতে বা মুভি দেখার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো প্রথমেই আসি মুভির প্লট বা স্টোরি নিয়ে। এই মুভির স্টোরিটি ছিল দুর্দান্ত একটি স্টোরি। সচরাচর এইরকম স্টোরি নিয়ে বাংলাদেশের মুভি হয় না, ঠিক আছে? মানে এটা যদি আমি এক কথায় বলি, একটি ছেলে তার মাকে খোঁজার যে জার্নি, চমৎকার যে জার্নি, এটা হচ্ছে রাজকুমার মুভির মূল থিম, ঠিক আছে? তো এই মুভিতে আর একটা স্ট্রং একটা মেসেজ আছে আমাদের যে সমাজে, যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা আছে, বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো আসলে ধর্মের গোড়ামি বলি আমরা, ওই রকম একটা ঘটনা কেন্দ্র করে এই মুভিটা পুরো আবর্তিত। তো এর গল্পটা যদি বলি, গল্প আমার কাছে 10-এ 8 বা 9, 10-এ আমি 9 দিব। এই গল্পটা খুবই সুন্দর ছিল, আর এর প্রেজেন্টেশন ছিল আরও দুর্দান্ত। তো এরপরে আসি মুভির সিনেমাটোগ্রাফি বা ভিজুয়ালাইজেশন নিয়ে। ঠিক এই মুভিটি শ্যুট করা হয়েছে দুটি দেশের, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে আমেরিকা। বাংলাদেশে 30% মুভির যে অংশ, এটা শ্যুট করা হয়েছে, আর আমেরিকায় 75% বা 70% মুভি পুরো আমেরিকা শ্যুট করা হয়েছে। তো বাংলাদেশে যে শ্যুট করা হয়েছে এটা হচ্ছে পাবনা জেলায়। তো এই মুভিতে পাবনা জেলাটাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করা হয়েছে। তো যারা এই মুভিটা দেখবে, আশা করি সবাই একবার হলেও পাবনা যাওয়ার একটা চিন্তা ভাবনা করবে। যার পাবনার যে গ্রামের যে দৃশ্যগুলো, এগুলো খুব সাজানো গোছানো এবং খুবই সুন্দরভাবে নেওয়া হয়েছে। আর অপরদিকে যদি আমেরিকা বলি, আমেরিকা এমনিতে বেস্ট যে লোকেশনগুলো আছে, যেগুলো আসলে আমরা সচরাচর বিভিন্ন ব্লগ ভিডিওতে দেখি, ওই সব লোকেশনে শ্যুট করা হয়েছে। যার কারণে এই ছবির সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এর সিনেমাটোগ্রাফি। এর সিনেমাটোগ্রাফি আসলেই দুর্দান্ত হয়েছে, যা মানুষের মুভি দেখার ক্ষেত্রে সব থেকে বেশি চোখে লাগে। যদি অভিনয়ের কথায় আসি, তো সবার প্রথমে যে নামটি আসবে, দ্য অন অ্যান্ড অনলি শাকিব খান। কি অসাধারণ তার অভিনয়, কি অসাধারণ তার এক্সপ্রেশন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই পুরো মুভিটা উনি একাই ক্যারি করেছেন। যখন তিনি পর্দায় হাজির হয়েছেন, একমাত্র তাকে দেখা ছাড়া দর্শকদের আর কিচ্ছু করা ছিল না। এত সুন্দর যে চোখ দিয়ে অভিনয় করে, যে কেউ একটা বিষয় আছে, আমরা সচরাচর অভিনয়ের শাকিব খানরা খুব বেশি পাই না, কিন্তু এই মুভিটা পুরোটা অভিনেতা শাকিব খান ছিল। বিশেষ করে বলতে হয়, ইমোশনাল যে দৃশ্যগুলো ছিল, সেখানে একদম পারফেক্ট অভিনয় করেছেন। যেখানে যতটুকু লাগে ঠিক ততটুকুই এক্সপ্রেশন, ততটুকুই অভিনয়, ততটুকুই ডায়লগ। আর আমরা আসলে খুব বেশি চাইতাম যে গল্প নির্ভর অভিনয় করুক। আমরা সবসময় চেয়েছি শাকিব খানকে এই রকম অবতারে দেখতে, এই রকম গল্প নির্ভর মুভিতে দেখতে। তো আমরা এতদিন অনেক আফসোস করতাম যে শাকিব খানকে আসলে আমরা চঞ্চল চৌধুরী বা মোশাররফ করিমের মতো যে গল্প নির্ভরগুলো আছে, যাদের যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি আছে, যেগুলো দেখানোর মধ্যে আমরা দেখতে চাইতাম। তো সর্বশেষে আমাদের সেই আশাটা পূরণ হয়েছে। আমরা চাই শাকিব খান এই রকম তরুণ যে নির্মাতা আছে, যারা আসলে গল্প নির্ভর ছবি তার সাথে কাজ করুক। এবার আসি বাকি চরিত্রগুলো নিয়ে। বাকি চরিত্রের ভিতরে দাদি চরিত্রে যে দিলারা জামান ছিলেন, ওনার অভিনয় জাস্ট অসাধারণ। উনি অ্যাজ ইউজুয়াল যেরকমের তার ন্যাচারাল এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গি, ওই রকমই বলেছেন এবং একদম ফাটিয়ে অভিনয় করেছেন। স্ক্রিন প্রেজেন্স কম প্লেও যেখানে যতটুকু স্ক্রিন উনি পেয়েছেন, ওই পুরোটুকু নিজের করে নিয়েছেন। আর নিজের যে একটা ছাপ আছে, ওনার যে ট্রেডমার্ক অভিনয়, ওই ছাপটা উনি রেখে যেতে পেরেছেন। এর পরবর্তী যদি আসি শাকিব খানের বাবা তারেক আনাম, তার অভিনয় নিয়ে, তার অভিনয় টপ নচ ছিল। তিনিও দুর্দান্ত একজন অভিনেতা। আমরা সব ছবিতেই ওনার একদম পারফেক্ট অভিনয় এবং ন্যাচারাল অভিনয় দেখি। তো ওনার এই মুভিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল, যদিও সময় কম ছিল, কিন্তু ওই চরিত্রটি উনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে যদি বলতে হয়, কমেডি পার্টে সব থেকে ভালো অভিনয় করেছে ডক্টর এজাজ। উনি আসলে খুবই দুর্দান্ত একজন অভিনেতা, কারণ উনি আমার খুবই পছন্দের একজন অভিনেতা। হুমায়ুন আহমেদের নাটকে ওনাকে আসলে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, আর কোনো আসলে আমার মনে হয় না অন্য কোনো ছবি বা নাটকে ওনার ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে। এইবার অ্যাটলিস্ট ওনাকে একটা ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে, যেটাকে উনি অনেক ভালোভাবে, নিজের কিছু ট্রেডমার্ক ডায়লগ ছিল যেগুলো মুভিতে খুব বারবার রিপিট করছে, ঠিক আছে, যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আসে আহমেদ শরীফ, হোয়াট এ কামব্যাক। উনি একটা বিশেষ চরিত্রের মতোই হয়েছে, খুব বেশি স্ক্রিন পায় নাই, কিন্তু এই মুভিতে ওনার যে অভিনয়, আর উনি আসলে এই মুভিতে প্রবাসীদের যে আর্তনাদ বা প্রবাসীদের যে প্রতিনিধিত্ব, ওইটা উনি করছেন। একজন প্রবাসীর যে লাইফে কী কষ্ট থাকতে পারে, যারা আসলে অনেক দিন ধরে বিদেশে থাকে, বাংলাদেশে আসতে পারে না, তো ওনাদের যে কী ফিলিংস দেশের প্রতি, ওইটা আসলে ওনার চরিত্রের মাধ্যমে খুব ভালোভাবে ফুটে চলেছে। আর ওনার যে অভিনয়, খুবই অসাধারণ অভিনয়। আমি মনে করি উনি এখনও বাংলা ছবিতে অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। তো অ্যাটলিস্ট ওনার অভিনয়টা অনেক দুর্দান্ত ছিল। আর বাকি ছিল হচ্ছে শিবলু, আমরা যাকে আমরা আসলে যে সাদা যে কালা কালা গানের যে সিঙ্গার, উনি আসলে এখানে খুব ভালো অভিনয় করছে। খুবই অল্প সময়, একদম অল্প সময়ে ছিল, কিন্তু যতটুকু ছিল তার কথা বলার খুবই সাবলীল ছিল। যে পার্টটা মুভিতে ছিল ওইখানে কন্ট্রিবিউট করছে।
এরপর আসি হচ্ছে মুভির যে ভিলেন আছে ডিজে সোহেল, আসলে ওনারে আমি মনে করি এই ছবি ছাড়া অন্য কোনো ছবিতে ওনার পারফেক্ট কোনো ক্যারেক্টার বা পারফেক্ট অভিনয় আমি দেখতে পারিনি। কারণ উনি যে কোনো ছবিতে ওনারে আসলে ডিরেক্টর ওইভাবেই বলাইতো, চিল্লাফাল্লা ভুলভাল ইংলিশ বা ইংলিশের যে মানে বলার যে ধরন, আসলে এগুলো কোনোভাবেই ওই সব ছবিতে যাইতো না। কিন্তু এই ছবিতে যে ভিলেনের যে ক্যারেক্টারটা উনি করছে একদম পারফেক্ট, মানে সাবলীল ভাষায় উনি সব কিছু মানে বলতেন, একটা ভারী কণ্ঠ ইউজ করছেন, যেরকম ভিলেন যে মানে থাকে খুব কম কথা বলছেন কিন্তু এফেক্টিভ কথা বলছেন, আর ওনার অভিনয় খুবই ভালো ছিল। এবার আসি হিরোইনের যে ক্যারেক্টার, এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। যারা এই মুভিটা দেখছে বা রিভিউ করছে বেশিরভাগই মানে হিরোইন নিয়ে একটা আপত্তি জানাইছে। এর একটা যত ভ্যালিড কারণও আছে, কারণ হিরোইনের যে আসলে আমরা যেহেতু বাংলা মুভি দেখে অভ্যস্ত, বাংলা মুভিতে হিরোইনরা যেরকম অভিনয় করে ওনার অভিনয়টা আসলে অপরাধে উল্টো ছিল। আসলে যদি বলি ওনার যে মানে কাস্টিংটা, এটা আসলে গল্পের প্রয়োজন, বাংলাদেশি কোনো নায়িকারে বিদেশি বানানোর থেকে অন্তত বিদেশি নায়িকা নেওয়া, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আর তাছাড়া কিছু কিছু জায়গায় উনি আসলে ফ্ল্যাট এক্সপ্রেশন দিয়েছে, এটা আসলে ওনার দোষ না, কারণ যেহেতু উনি আসলে যেহেতু আমেরিকান অ্যাক্ট্রেস, তো আসলে ওনারা ওই রকম মানে আসলে বাংলাদেশের মতো এত ইমোশন ক্যারি করে না, ছবিতে ইমোশন খুব কম থাকে। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় মনে হয়েছে মানে মানে তার এক্সপ্রেশন তো ওভারঅল উনি অনেক ভালো অভিনয় করেছে, কারণ এটা ওনার প্রথম ছবি, তার প্রথম ছবি হিসেবে উনি আসলে ভালো অভিনয় করেছে, এটা আসলে বলতেই হবে। আরেকটি স্পেশাল অ্যাপারেন্স আছে, যেটা হচ্ছে আরশ খান, শাকিব খানের যে ইয়ং কালের বাবার চরিত্রে ওইখানে উনি অভিনয় করছে। ওনার যে মানে ওনার যে চরিত্রটা এটা আসলে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কিন্তু ওনার চরিত্রটা আসলে অনেক ভালো ছিল। উনি আসলে আমার মনে হয় যে ওনার আর হচ্ছে আহমেদ শরীফের যে ভয়েসটা, এটা হচ্ছে ডাব করে নেওয়া হয়েছে অন্য কারোর মাধ্যমে। আমি আরশ খানের ভয়েস চিনি, আসলে মুভিতে মনে হয় না আরশ খানের কোনো ভয়েসটা ইউজ করা হয়েছে, যদি ভয়েসটা ইউজ করা হইতো আসলে ওনার আরও ভালো হতো। কিন্তু যাক, তাও যেই ভয়েসটা নিয়েছে আসলে খুব ভালো ছিল। আরশ খানের অভিনয়টা আসলে খুবই ভালো ছিল, শুধু ওই দাড়ির যে গেট আপটা আছে ওইটা আসলে যায় নাই, তাছাড়া আসলে আরশ খানের যে এই স্ক্রিন প্রেজেন্স আসলে এটা খুবই ভালো ছিল। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, মাহিয়া মাহি অ্যামেজিং এবং দুর্দান্ত অভিনয় করেছে। আসলে আমি মাহিয়া মাহির যে কটা কাজ দেখছি, আমার মনে হয় না উনি অভিনেত্রী হিসেবে আসলে ওই সব মুভিতে ইনপুট দিতে পারছে, কিন্তু উনি যে একজন ভালো অভিনেতা সেটা আসলে এই রাজকুমারী মুভিতে উনি প্রমাণ করেছে। ওনার ইয়ং কালার যে পোর্শনটা আছে আসলে খুবই দুর্দান্ত ছিল, ন্যাচারাল ভাষা, আপনার যে ভাষা ওই ভাষায় কথা বলে ট্রাই করছেন, প্লাস যে ইমোশন বা কান্নার যে মানে যেই দৃশ্যগুলা সব কিছুতে উনি একদম পারফেক্টলি ছিল। আমি মনে করি যে ওনারে যে কাস্টিং করা, যে ইয়ংকালে প্লাস মানে বৃদ্ধকালে, এই দুইটা খুবই পারফেক্ট ছিল। হিমেল আশরাফ আসলে বুঝতে পারছে যে উনি আসলে মানে অভিনয় ডেলিভারি করতে পারে, সেই জন্য আসলে ওনাকে নেওয়া হয়েছে। আর মাহিয়া মাহি আসলে খুবই খুবই ভালো অভিনয় করছে। আমি মনে করি এটা মাহিয়া মাহির মানে লাইফে বেস্ট একটা অভিনয় ছিল এবং বেস্ট একটা ক্যারেক্টার উনি পিক করছে। যদিও এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কারণ একজন টপ লেভেলের নায়িকা, বাংলাদেশে যে কোনো নায়িকা আছে তার ভিতরে উনি একজন, এরকম টপে থাকা অবস্থায় মানে এরকমের মায়ের ক্যারেক্টার করে, এটা আসলে সবাই করে না। এটা আমার মনে হয় যে বলিউড থেকে ইন্সপায়ার্ড, যেরকমের দীপিকা পাডুকোন শাহরুখ খানের যে জাওয়ান ছবিতে ওর মায়ের মানে ক্যারেক্টারে অভিনয় করছে, ওই পারপোসেই মনে করেন অ্যাক্টিং মানে ক্যাপাবিলিটি যদি ভালো থাকে, অবশ্যই আমি মনে করি অভিনেতারা সব চরিত্রেই ফিট করতে পারে, যেটা মাহিয়া মাহি প্রমাণ করেছে। এবার আসি ডিরেকশন। এই মুভির ক্যাপ্টেন অফ দ্য শিপ ছিলেন হিমেল আশরাফ। তো মুভি রিলিজের আগে আসলে ওনাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কারণ আমার মার্কেটিং যে স্ট্র্যাটেজি ছিল এটা একদমই ভালো ছিল না, এটা সবাই এটার বিরোধিতা করছে এবং এটা নিয়ে প্রশ্ন কিন্তু করছে আসলে উনি এই মুভিটাকে আসলে ভালো বানাইছে কিনা, যদি ভালো না বানায় থাকে বা মুভির প্রতি যদি কনফিডেন্স থাকে, মার্কেটিং স্ট্র্যাটেজি এতটা খারাপ কেন ছিল। তো মুভিটা দেখার পর আমার একটা কথাই মাথায় আসছে, সেটা হচ্ছে যে এই লোকটার মানে যে চরিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কথা কম কাজ বেশি। উনি আসলেই মানে প্রমাণ করে দিলেন, মানে কাজের মাধ্যমে নিজেকে প্রুভ করে দিলেন, ঠিক আছে। উনি আসলে একদম মানে খুবই খুবই ভালো নির্মাতা এবং গুণী নির্মাতা, ঠিক আছে। এই মুভিতে ওনার যে স্টোরি টেলিংটা একদম এঙ্গেজিং ছিল, মানে কোনো একটা সময় আমার কাছে বোর লাগেনি যে না আসলে মানে এই সিনটা বা এই দৃশ্যটা মানে এই মুভিতে শুধু শুধু ঢুকিয়ে দেওয়া হয়েছে, একমাত্র যদি অ্যাকশন দৃশ্যটা বাদ দিই, তাছাড়া এই মুভিটা একদমই মানে এন্টারটেনমেন্ট ফুল ছিল। আর লাস্টে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে এই মুভির ডিওপি রাজিবুল ইসলাম ভাই, আসলে ওনাকে একটা বড় থামস আপ, উনি খুবই ভালো কাজ করছে। মুভিটা দেখে মনেই হয় না যে বাংলাদেশের কোনো ডিওপি এই মুভির মানে ভিজুয়ালাইজেশনের কাজ করছে। তো ভাইয়াকে ধন্যবাদ, আশা করি ভবিষ্যতে উনি আরও এরকম ভালো কাজ উপহার দিন। এরপর আসি মুভির গানগুলো নিয়ে। এই মুভিতে টোটাল 6টি গান ছিল, যে গানগুলো আসলে মুভিতে ওই রকম ইউজ করা হয়নি, অল্প অল্প ক্লিপে মানে বা কোনো সিনের ব্যাকগ্রাউন্ডে গানগুলো ইউজ করা হয়েছে। তো এই গানগুলোর যদি কথা বলি, আসলে গানগুলো আপলোড আমার কখনোই হয়নি, কিন্তু তারপরে 2টা গান বিশেষ করে বলতে হয়, একটা হচ্ছে বরবাদ আর আরেকটা হচ্ছে মা, যেটা কিছুদিন আগে বের হয়েছে। এই 2টা গান আসলে অসাধারণ ছিল। এই 2টা গান প্লাস এই 2টা গানের যে ভিজুয়ালাইজেশন, এই 2টাই মানে মুভির গানের খুবই খুবই ভালো ইউজ হয়েছে এবং এইটার ভিজুয়ালাইজেশনও খুব ভালো ছিল। আর যদি বলি মালা আমার কোনালের যে গানটা, ওইটা আসলে আমার প্রিয়তমার যে টাইটেল ট্র্যাকটা ছিল ওই ভাইবটাই দেয়, আসলে
মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে বা খুব খারাপ কিছু হয়েছে এমন কিছু না, কিন্তু এই গানটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই গানটার যে মানে সিনেমাটোগ্রাফি বা যে লোকেশনে শ্যুট করা হয়েছে বরফের ভিতরে -ডিগ্রিতে। তো আমার মনে হয় এই গানটি আসলে দেখতে আসলে আইস প্লিজিং, মানে দেখতে আমার চোখের শান্তি। তাছাড়া বাদ বাকি যে মানে গানগুলো ছিল আসলে ওই রকম আমার কাছে ভালো লাগেনি, এটা আমার পার্সোনাল মতামত। অন্য কারো কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ তো মুভির ভালো দিকগুলো আলোচনা করলাম, চলেন এবার মুভির যে খারাপ দিক আছে ওইটা নিয়ে আলোচনা করি। আমরা মনে করি মানে পৃথিবীর কোনো মুভি পারফেক্ট হয় না, তো রাজকুমার মুভিটাও পারফেক্ট হয়নি। এর আগে যে প্রিয়তমা মুভিটি ছিল ওইটাও আসলে ওইরকম পারফেক্ট হয়নি। বিশেষ করে আমি মনে করি যে প্রিয়তমার থেকে রাজকুমার মুভিটা আসলে বেশি ভালো হয়েছে সব দিক থেকে। কিন্তু ব্যবসায়িক দিক কী করবে এটা আসলে বড় মতো না, ব্যবসায়িক দিক দিয়ে কোনো মুভি চাষ করা উচিত না। তারপরে এই মুভির কিছু জিনিস আছে যেগুলো আসলে চোখে লাগার মতো, এই জন্য আসলে ওই খারাপ দিকগুলো আমি বলতেছি। কিন্তু প্রথমেই আসি এই মুভির অ্যাকশন দৃশ্য। আসলে যদি বলতে হয় আসলে খুবই হতাশ এর অ্যাকশন দৃশ্যে। হিমেল আশরাফ এই মুভির মানে রিলিজের আগে একটি কথা মানে অনেক ঢালাও করে প্রচারণা করছে, সেটা হচ্ছে যে এই মুভির যে অ্যাকশনের যে বাজেট তা দিয়ে আসলে বাংলা কোনো একটা সিনেমা হয়ে যায়। তো আমরা আসলে ওই রকম আশা বা এক্সপেকটেশন নিয়েছিলাম, কিন্তু যখন হলে দেখলাম আসলে অ্যাকশনটা মোটেই ভালো ছিল না এটার। আর কিছু কিছু দৃশ্য আছে, যেমন আমি যদি স্পেসিফিক বলি, একটা সিনে মানে রাজকুমার মানে শাকিব খানের যে ছোটোবেলার যে একটা বাচ্চারে মানে অভিনয় করা হয়েছে, বাচ্চাটা দেখতে আসলে অনেক কিউট ছিল, কিন্তু ওই একটা দৃশ্যে মানে অনেকক্ষণ যাবৎ মানে নো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুধুমাত্র কান্নার দৃশ্যটা চালাইছে, মানে জোর জবস্তি করে আসলে মনে করে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে। ওইখানে যদি লেন্থটা একটু কমায় দেওয়া হইতো, আমি নিজে অনেকটা বিরক্ত হয়েছি, কারণ এত লম্বা সময় ধরে কান্নার আওয়াজটা আসছিল। আমার ফ্রেন্ড দেখছিল, ও আসলে বিরক্ত হয়েছিল। আমি আশেপাশে যে আরও মানুষ আছে তাদেরকে দিকে লক্ষ্য করলাম, আসলে সবাই অনেক লম্বা সময় ধরে এই সিনটা চলার কারণে মানে একটু বিরক্ত বোধ করছে। আমি মনে করি যদি মুভিতে এই মানে প্রশ্নটুকু একটু কমায় আনা যাইতো, আমার মনে হয় মানুষ আসলে ইমোশনাল হইতো। আর আরেকটি বিষয় আসলে খুব বেশি চোখে লাগছে, সেটা হচ্ছে যে মেকআপ বলতে আরশ খান এবং আরেক আনাম খান, এই দুজনের যে মানে একজন ইয়ং কালের গেটা বানাচ্ছিল যে বৃদ্ধ লোক, এই দুইটা লোক আসলে একদম খাপছাড়া লাগছিল। বিশেষ করে দাড়িটা একদম ফেক লাগছিল। এইরকম যে বিগ বাজেট মুভি আছে এই মুভি থেকে আমরা আসলে এইগুলো এক্সপেক্ট করি না। এখানে আসলে আরও যত্ন সহকারে ওনাদের যে গেটআপটা এটা আসলে অনেক ভালোভাবে করা উচিত ছিল, কারণ এই দুইটা চরিত্র এই মুভিতে অনেক বড় ইনপুট প্রদান করে। তো আরেকটা বিষয় আছে যেটা আসলে মুভির সাথে রিলেটেড, কিন্তু মানে সরাসরি না, এটা হচ্ছে মুভির যে মার্কেটিং পলিসিটা। আসলে একটি মুভির রিলিজের আগে সবথেকে বড় কাজ হচ্ছে মুভির মানে প্রমোশন বা মার্কেটিং। তো এই ক্ষেত্রে আমি মনে করি হিমেল আশরাফ প্রতিবারই এই ভুলটা কেন করে জানি না। প্রথমবার যখন আসছিল আমরা মনে করছি এটা আসলে হইতে পারে সময় স্বল্পতার কারণে ওইরকম মানে মার্কেটিং বা ওইরকম প্রমোশন করতে পারে না প্রিয়তমার ক্ষেত্রে যেটা হয়েছিল। কিন্তু প্রিয়তমার ক্ষেত্রে গান আর হচ্ছে লুকটা যে পরিমাণের মার্কেটিং বা প্রমোশন করছে আসলে ওই লেভেলের আর দরকার হয়নি মার্কেটিং বা প্রমোশন। কিন্তু রাজকুমার মুভির ক্ষেত্রে সেটা আসলে অনেক দরকার ছিল, যেহেতু রাজকুমার মুভিটি উনি আসলে অনেক সময় নিয়ে বানাইছে, খুব তাড়াহুড়া করে বানাই, খুব যত্ন সহকারে বানাইছে, এবং সেটা আসলে স্ক্রিনও দেখা গেছে যে আসলে উনি অনেক যত্ন সহকারে বানাইছে। কিন্তু আমি মনে করি একটি মুভি বানানোর পর এটার যে প্রমোশনাল স্ট্র্যাটেজি এটা আসলে আরও দুর্দান্ত হওয়ার মানে দরকার, ঠিক আছে? কারণ এখন আমার কাছে মনে হয় মানে হিমেল আশরাফের ধারণা যে শাকিব খানকে আমাদের কাছে শাকিব খান আছে, আমাদের কাছে কোনো প্রমোশন দরকার নেই, কিন্তু আসলে এটা না। আপনারা যদি প্রমোশন করতেন এই মুভির প্রচারণা আরও হইতো, আরও দর্শক এই মুভিটা দেখতো। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে শাকিব খানের যারা অন্ধভক্ত আছে বা আমরা যারা সাকিবিয়ান আছি, ওনারা আসলে মুভির ট্রেলার টিজার এগুলো কিছু না দিলেও মুভি দেখবে। তো যদি আপনি সব ধরনের শ্রেণীর মানুষের জন্য মুভি বানাতে চান, তো অবশ্যই তাদের জন্য ট্রেলার টিজার এগুলো আসলে ফিউচার ভ্যালু আছে। যদি এই বিষয়গুলো আমি বাদ দিই, কারণ এই সব বিষয় সব মুভিতেই কিছু না কিছু প্রবলেম থাকে, তো এখানে এই যে প্রবলেমগুলো এগুলো খুবই মাইনর। যদি মার্কেটিং ওই চ্যাপ্টারটা বাদ দিই, মুভি মেকিংয়ের ক্ষেত্রে বা মুভি যে ভিজুয়ালাইজেশন করছে এই ক্ষেত্রে আসলে মুভিটা খুবই দুর্দান্ত ছিল, এবং এর স্টোরিটা এক্সেপশনালি গুড ছিল, যেটা আসলে সচরাচর বাংলা মুভিতে দেখা যায় না। আরেকটা কথাই বলতে হয়, আমি মনে করি বা আমি শাকিব খানের অনেক মুভি দেখি, কারণ আমি নিজেও একজন সাকিবিয়ান, আমার সাকিবের মুভি অনেক দেখা হয়। আমি যদি হলে গিয়ে মুভি মানে দেখছি এরকমের হয়, সব থেকে বেশি শাকিব খানের মুভি দেখা হয়েছে। তো আমার দেখা এইটাই হচ্ছে শাকিব খানের বেস্ট মুভি। আপনারা জানাবেন আপনারা আসলে শাকিব খানের কোন মুভিটা সব থেকে বেশি ভালো লাগছে। তো এই মুভিটা দুই শ্রেণীর মানুষের কাছে ভালো লাগেনি। আমি যে নেগেটিভ রিভিউর কথা বললাম, যে ভিডিও শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই মুভির নেগেটিভ রিভিউ কারা দিয়েছে। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে যারা মুভি দেখছে, অনেক সিঙ্গেল স্ক্রিনের স্ক্রিন ভালো না, সেক্ষেত্রে অনেকের এই ছবিগুলো আসলে ওরকম কানেক্ট করতে পারে নাই। আর কিছু লোক আছে যারা আসলে ডিসুম ছবি, মারামারি, ভারী ডায়লগ, মানে চিল্লা ফাল্লা এগুলো অনেক পছন্দ করে, গল্প নির্ভর আসলে ছবি ওনারা দেখে না, ওনাদের কাছে এই মুভিটা ভালো লাগেনি। আর একটা শ্রেণী আছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন যে কারা, তারা আসলে শাকিব খানের পছন্দ করে না। তাদের কিছু পিআর টিম আছে যারা আসলে এটা নিয়ে নেগেটিভ প্রচারণার চেষ্টা করছে। কিন্তু যত নেগেটিভ প্রচারণা করুক, এবার ঈদের বেস্ট মুভি হচ্ছে রাজকুমার। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও।